আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে চ্যাপ্টার 5 এর উপরে মোর ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। তো পুরো ক্লাসটিকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ক্লাসে 50-এর মতো এমসিকিউ সলভ করব, দেন পরের ক্লাসে বাকিগুলো সলভ করব। আশা করি দুইটা অংশ দেখতে পারলে তোমাদের জন্য এমসিকিউ পুরো জিনিসটা ইজি হয়ে যাবে। তো দেখো, প্রথম এখানে আমার ইন্ট্রো দেওয়া আছে, তো আমরা মূলত প্রশ্নে চলে যাই। তো এখানে প্রথম কোয়েশ্চেনটা এমসিকিউতে বলেছে যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। মনে রাখবা, মেশিন লার্নিংয়ের জন্য ব্যবহৃত হয় পাইথন। এখানে পাইথন এখন সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিকজ এটা দিয়ে তুমি মেশিনকে কী করতে পারবা, হিউম্যানের মতো কাজ করাইতে পারবা। রাইট। কোশ্চেন নাম্বার 2-তে দেখো বলেছে কোনটি সংরক্ষিত শব্দ। সংরক্ষিত শব্দ মানে রিজার্ভ ওয়ার্ড, যেগুলোর মিনিং আগে থেকেই কম্পাইলারে স্টোর করা আছে। দেখো এখানে কোনটি নয়, একটু কোশ্চেনটা খেয়াল করবা কোনটি নয়। যেমন ব্রেক, ইলস, ফাংশন। যেমন ইলস, ইফ, এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। ব্রেক কোনো প্রোগ্রাম থেকে যখন বের হয়ে যেতে হয় এটা ইউজ করে। ইফ ইলস এটা কন্ডিশনের জন্য ব্যবহার করে। ফাংশন এটা কিন্তু কোনো রিজার্ভ ওয়ার্ড বা সংরক্ষিত শব্দ নয়। ওকে, দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 3-তে বলেছে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর, যেটাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন, এগুলোকে হচ্ছে প্রোগ্রামিং জেনারেশন একেবারে লো লেভেলের। তো লো লেভেলের দুইটা লেয়ারে ভাগ করা হয়েছে, একটা হলো ফার্স্ট জেনারেশন আর একটা হলো সেকেন্ড জেনারেশন। তো ফার্স্ট জেনারেশনের ভাষাকে আবার ম্যাশিং ভাষা বলে, দ্যাট মিনস এটা উত্তর। আর সেকেন্ড জেনারেশনের ভাষাগুলোকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। রাইট। দেখো কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে, এটা ঢাকা বোর্ডে প্রশ্ন এসেছিল যে নন ভলাটাইল মেমোরি কোনটি। এটা আমি যেভাবে মনে রাখি, নন ভলাটাইল, ভলাটাইল মানে যে ভুলে যায়, হ্যাঁ, আর নন ভলাটাইল মানে যে ভুলে না। তো তোমরা মনে রাখবা র্যাম ভুলে যায়, মানে র্যাম কম্পিউটার শাটডাউন হওয়ার পরে পরে সে সব কিছু ভুলে যায়। আর রোম কিন্তু সে কোনো কিছুই ভুলে না, সে কম্পিউটার তাকে ইনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়, বেসিক কাজের জন্য, লাইক বায়োসের জন্য। এই কারণে নন ভলাটাইল মেমোরি হিসেবে রোমকে ইউজ করা হয়। ঠিক আছে। আর ক্যাশ মেমোরি আর ভার্চুয়াল মেমোরি, ক্যাশ মেমোরি হচ্ছে তোমার র্যামেরই একটা অংশ, যেটা দ্রুত কম্পিউটার অ্যাক্সেসের জন্য বা কাজের জন্য ব্যবহার করা যায়। আর ভার্চুয়াল মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, বা যখন আমাদের কোনো কিছু থেকে প্রয়োজন হয়, হ্যাঁ, যদি আমাদের র্যাম টেপ শেষ হয়ে যায়, তখন আমরা ভার্চুয়াল মেমোরি হিসেবে মেইন মেমোরিকে ইউজ করি বা সেকেন্ডারি মেমোরিগুলোকে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে দেখো উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে। মনে রাখবা, একসাথে পুরো প্রোগ্রামকে যে অনুবাদ করতে পারে সেই জন্য দ্রুত কাজ হয়, সেটার নাম হচ্ছে কম্পাইলার। রাইট। আর যদি এক লাইন করে অনুবাদ করতো তাহলে সেটাকে আমরা বলতাম ইন্টারপ্রেটার। ওকে, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ বলেছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন। মনে রাখবা, প্রোগ্রামে যখন কোনো ভুল হয় তখন সেটাকে বলে বাগ, আর ওইটাকে সলভ করাকে বলা হয় ডিবাগিং। রাইট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো বলেছে কোনটি চতুর্থ প্রজন্মের মানে ফোর্থ জেনারেশনের ভাষা, এটাকে বলা হয় ইন্টেলেক্ট। ঠিক আছে। আচ্ছা, তার মানে বাকিগুলো কি, যেমন বেসিক, প্যাসকেল, এই দুইটাকে বলা হয় থার্ড জেনারেশনের ভাষা। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 8-এ বলেছে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ কোন প্রতীক ব্যবহার করা, এটাকে বলা প্রসেস। প্রসেস করার জন্য তোমার আয়ত ইউজ করা হয়, মনে রাখবা। আর ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয় সামান্তরিক। আর এই ডায়মন্ড শেপ যেটা, এটা ইউজ করা হয় তোমার কন্ডিশনের জন্য। আর এইরকম যেটা ডিম্বক আকৃতির একটা ওভালের মতো, এটাকে ইউজ করা হয় স্টার্ট এবং কিসের জন্য, স্টার্ট এবং ইন্ড, মানে আমরা কোনো প্রোগ্রাম শুরু অথবা শেষের জন্য ব্যবহার করি। আর একটা জিনিস মনে রাখবা যে এই ফ্লোচার্টটা আবার দুই প্রকার, হ্যাঁ, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এটাও একাধিকবার পরীক্ষা আসে, অনেকগুলো তথ্য দিয়ে দিলাম। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 9-এ বলেছে সি ভাষার উদ্ভাবক, এটা তোমরা ক্লাস 9-এই পড়েছো, ওনার নাম হচ্ছে ডেনিস রিচি। রাইট। কোয়েশ্চেন নাম্বার 10 এখানে বলছে সি প্রোগ্রামে মেইন ফাংশনের রিটার্ন টাইপ কি। মনে রাখবা, সি প্রোগ্রামে যখন মেইন ফাংশনের রিটার্ন টাইপ যদি কোনো কিছু আসে তখন সেটা সবসময় ইন্টিজার ফরম্যাটে আসে, তার মানে অ্যান্সার হবে INT। রাইট। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো বলেছে প্রিন্টএফ ফাংশন কোন হেডার ফাইলে থাকে। প্রিন্টএফ ফাংশন হচ্ছে STDO, এটাকে বলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এটার মধ্যেই প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, এটা থাকে। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার বলেছে যে সি প্রোগ্রামিং ভাষায় ডেটা উপাত্ত ইনপুট নেওয়ার জন্য, মনে রাখবা, ইনপুট নেওয়ার জন্য যেটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে স্ক্যানএফ, আর আউটপুট যেটার জন্য ইউজ করা হয় সেটাকে বলে প্রিন্টএফ। তো এখানে একটু মোর ইনফরমেশন আমি দিয়ে রাখি। দেখো, যদি তুমি সি ভাষায় ইনপুটের জন্য আমরা তো শুধু স্ক্যানএফ কি চিনি, কিন্তু এছাড়াও তোমার গেটস
গেট খ্যার, এগুলোও সি ভাষায় ইনপুটের জন্য এই লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করা হয়। অ্যাট দ্য সেম টাইম সি প্রোগ্রামিংয়ে যদি আমরা আউটপুট দেখাতে যাই, আমরা অ্যাজ ইউজুয়াল প্রিন্টএফ, এটা সবাই জানি, কিন্তু পরীক্ষায় একটু যদি হার্ড করতে চাই সেক্ষেত্রে পুট খ্যার দিয়েও আউটপুট বোঝায়। তো আউটপুট মনে রাখার একটা উপায় হচ্ছে সবগুলো পি দিয়ে শুরু হয়েছে। দেখো তো যে প্রিন্টএফ, পুট খ্যার সবগুলো কিন্তু প্রথমে ভেরি ফার্স্টিংয়ে তোমার এখানে পি দেওয়া শুরু হয়েছে, তার মানে পি দিয়ে আউটপুটকে ইন্ডিকেট করবে, রাইট। কোশ্চেন নম্বর 12 বলেছে দেখো পরবর্তী লাইনে যাওয়ার জন্য এটাকে বলে \n। তুমি যদি একটা প্রোগ্রামের এক লাইন থেকে আরেক লাইনে যেতে চাও তখন \n ইউজ করে, এজ লাইক আমরা যখন HTML ইউজ করেছিলাম তোমাদের মনে আছে br ট্যাগ দিয়ে পরবর্তী লাইনে গিয়েছিলাম, ঠিক আছে। দেখো কোয়েশ্চেন 13 বলেছে গেট ch এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল conio.h, ঠিক আছে। কনিওর হচ্ছে যেই লাইব্রেরি ফাংশন সেটার নাম হচ্ছে গেট ch, আর এই লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলটা হচ্ছে conio.h, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার দেখো 14 বলেছে হেডার ফাইল হলো কি, হেডার ফাইল stdio.h মানে এটাকে বলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, ঠিক আছে। math.h, এই math.h এখানে ম্যাথমেটিক্যাল যত ফাংশন থাকে সব কিছু এই হেডার ফাইলে স্টোর করা থাকে। আর প্রিন্টএফ এটা হবে না, তার মানে এটা হবে না, উত্তর হবে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে, এইটা, কারণ প্রিন্টএফ তো একটা লাইব্রেরি ফাংশন, রাইট। এটা কিভাবে আবার হেডার ফাইল হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15 দেখো বলছে সি ভাষায় ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরি কত বিট জায়গা নেয়। দেখো এটার একটা সহজ উপায় হচ্ছে ফ্লোট। দেখো ফ্লোটের আগে এখানে ডেটা টাইপ মূলত 4টা, একটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে খ্যার, তবে সি দিয়ে দেখাই। খ্যার হচ্ছে কিভাবে মনে রাখতে হয়, খ্যার হচ্ছে 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0। তো 2 টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1 হয়, রাইট। তো 2 টু দি পাওয়ার 0 যদি 1 হয় তার মানে এটা 1 বাইট জায়গা দখল করবে, আর 1 বাইট সমান সমান 8 বিট, এটা যদি মনে থাকে। তো প্রথমে ক্যারেক্টার পরে ইন্টিজার, দেখো ইন্টিজার int, তো এখানে ইন্টিজার হচ্ছে এই 2 টু দি পাওয়ার 0 পরিবর্তে 1 বেড়ে যায়, 2 টু দি পাওয়ার কি হয় 1। তো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত হয় 2, তার মানে এখানে কত বাইট হবে 2 বাইট। আর যদি এটাকে বিটে নেই কত হবে, 8 দুগুণে 16, রাইট। তো তারপরে দেখো ফ্লোট, 3 নম্বর হচ্ছে আমাদের ফ্লোট। তো ফ্লোটের এফ আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি, এফ হচ্ছে দেখো এটার পরবর্তীতে 0 1, তাহলে এটা কত হওয়া উচিত, 2 হওয়া উচিত, এটা একটা টেকনিক। তো 2 তাহলে কী হয় 2 দুগুণে 4, 4 মানে হচ্ছে 4 বাইট, কত বাইট 4 বাইট। তো এখানে কি 4 বাইট জানতে চেয়েছে নাকি বিট, হ্যাঁ বিট জানতে চেয়েছে। তাহলে 4 দিয়ে যদি আমি 8কে গুণ করি 4 8 32 কে এখানে আছে, রাইট, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো আরেকটা ডাটা টাইপ আছে সেটার নাম হচ্ছে ডাবল। তো ডাবলের কি হওয়া উচিত তুমি নিজেই বুঝতে পারতেছো, 2 টু দি পাওয়ার কি হওয়া উচিত, রাইট, 2 টু দি পাওয়ার 3 হওয়া উচিত। ওকে, তো 2 টু দি পাওয়ার 3 তে কত হয় বলো তো, 2 টু দি পাওয়ার 3 তে হয় 8, ঠিক আছে। তার মানে 8 বাইট লাগবে একটা ডাবলের ডাটা স্টোর করার জন্য। আচ্ছা দেখি আমাদের এখানে বাকিগুলোর অ্যান্সারগুলো আমরা পাবো যে সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের। দেখো ইন্টিজার আমরা দেখছি 2 টু দি পাওয়ার 1 2 বাইট, তো 8 দুগুণে কত হয় 16। তো এখানে একটু এক্সক্লুসিভ জিনিস মনে রাখার ব্যাপার, এই ইন্টিজার যদি লং হয় তখন এটা 2 না হয়ে এখানে 1 না হয়ে 2 হয়, তখন এটা কি হয়ে যায় 2 দুগুণে 4, 4 8 32, তখন কিন্তু উত্তরটা 32। তো আমরা যদি কখনো ডাটা টাইপের ইন্টিজার দেখি, যদি দেখি 16 আছে শুধু, তাহলে অ্যান্সার 16 দিয়ে দেবো। আর 16 আর যদি 32 থাকে তাহলে আমরা 32 ধরবো, কারণ লং ইন্টিজারে 2 টু দি পাওয়ার 1 না হয়ে 2 টু দি পাওয়ার 2 হয়, ঠিক আছে। এই কারণে উত্তরটা এটা হবে, রাইট। এবার দেখো ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কত, দেখো এখানে ফ্লোট 4 বাইট, 4 বাইট কি আছে, হ্যাঁ এই যে 4 বাইট, দেখো এটাই টেকনিক। এবার দেখো ডাবল ডাটা টাইপের নির্ধারণের মেমোরি কত বাইটের জায়গা, দেখো আমরা অলরেডি বের করে ফেলেছি 8, ডাবলের জন্য কি এই যে 8, ঠিক আছে। তো ডাবলের জন্য 8 কোথায়, এই যে 8, ঠিক আছে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে সি ভাষায় ডিরাইভড ডেটা টাইপ কোনটি। মনে রাখবা ডিরাইভড ডেটা টাইপ হচ্ছে একাধিক আছে, আমাদের বইয়ের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে অ্যারে, এছাড়াও পয়েন্টারও কিন্তু একটা ডিরাইভড ডেটা টাইপ। যদি কোয়েশ্চেন হার্ড করতে চায় অ্যারে না দিয়ে যদি পয়েন্টার দিত, পয়েন্টারের উত্তর হইতো। দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 20 আমরা চলে আসলাম। 20 বলছে ফ্লোটিং ডেটার ফরম্যাট, তোমরা এটা জানো ফ্লোটিং ডেটার ফরম্যাট হচ্ছে %f। সি ভাষায় খ্যার, এবার এটা এইচএসসি পরীক্ষা 2026 এসেছিল যে খ্যারের ডেটা ফরম্যাট কি, মনে রাখবা খ্যারের ডেটা ফরম্যাট হচ্ছে সি দিয়ে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 22 বলেছে ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট, ইন্টিজার হচ্ছে ডেসিমেল নিয়ে কাজ করে, এই কারণে এটা হচ্ছে %d, রাইট। দেখো কোশ্চেন নাম্বার 23 বলেছে ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি।
দেখো ডাবলের জন্য মানে তোমার ফ্লোটের জন্য এফ হয়, আর ডাবলের জন্য কি হয় এল এফ, মানে লং ফ্লোট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 24 সি ভাষায় কিওয়ার্ড সংরক্ষিত শব্দ। দেখো এখানে লং এটা কিওয়ার্ড নয়, ফর আর হচ্ছে ইফ। ফর হচ্ছে লুপের জন্য, ইফ হচ্ছে কন্ডিশনের জন্য, এই দুইটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ বা রিজার্ভ ওয়ার্ড, রাইট। তাহলে কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 2 and 3। ওকে, দেখো তারপর হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 26-এ বলেছে নিচের কোনটি সঠিক চলকের নাম, হোয়াট ইজ দ্য মানে ভ্যালিড। তো ভ্যালিড চলক হচ্ছে দেখো যেমন এটার মধ্যে হাইপেন এটা হবে না, আন্ডারস্কোর, হ্যাঁ আমরা পেয়েছি ভ্যালিড ডেটা টাইপ হচ্ছে রুল আন্ডারস্কোর নাম্বার আন্ডারস্কোর 1, এটা একটা ভ্যালিড। এখন থেকে বাকি আর ভ্যালিড আছে কি না, যেমন এটা স্পেস আছে এটা হবে না, আর এখানে প্রথমে 1 আছে এটা হবে না। হ্যাঁ, তার মানে উত্তর হবে 2। এবার দেখো বলেছে 27 এর নিচের কোনটি সঠিক চলকের ঘোষণা। তো সঠিক চলক আমরা কিভাবে ঘোষণা করতে পারি, দেখো ইন্ট নাম্বার 1, রাইট, এটাই আমাদের সঠিক চলক হিসেবে। দেখো এখানে 1 আছে, এখানে এটা হবে না, আর এখানে হাইফেন আছে এটা হবে না, এখানে আন্ডারস্কোর, আর এই যে প্রথমে মনে রাখবা এটাকে বলা হয় ডেটা টাইপ ইন্টিজার। তো সবসময় ডেটা টাইপের পরে অবশ্যই ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়, এটা একটা ফরম্যাট। 28-এ বলেছে সি ভাষায় বৈধ, ওই একই কথা বৈধ চলক কোনটা, দেখো তোমরা এখন অ্যান্সার বের করে ফেলতে পারবা। হাইফেন এটা হবে না, এট দ্য রেট অফ স্পেশাল ক্যারেক্টার হবে না, স্পেস হবে না, এখানে রোল 107, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন কোশ্চেন নাম্বার 29 বলেছে সঠিক চলক, আবার সঠিক চলক। তো এখানে দেখো নাম্বার এই যে 1, এটা অবশ্যই একটা ভ্যালিড চলক, কারণ এখানে প্রথমে ডিজিট ব্যবহার করা যাবে না, স্পেস ব্যবহার করা যাবে না, হাইফেন ব্যবহার করা যাবে না, রাইট। কোশ্চেন নাম্বার 13-এ দেখো বলেছে 30-তে বলেছে যে নিচের ভাষায় ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবককে কীভাবে, যেমন কনস্ট্যান্টকে কীভাবে ঘোষণা করতে পারি, যেমন আমরা নর্মালকে ঘোষণা করি কি ডাটা টাইপ দিয়ে ভ্যারিয়েবল, আর কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে গেলে প্রথমে কনস্ট্যান্ট ফ্লোট পাইয়ের মানটা দিতে হবে, আর ফ্লোট পাই দেখো এখানে কনস্ট্যান্ট শব্দটা নাই, তার মানে এটা হবে না। আর আরেকটা উপায় আমরা ডিফাইন করতে পারি যে কোনো কনস্ট্যান্টকে ঘোষণা করতে পারি, সেটা হচ্ছে ডিফাইন পাই 3.16। তারপরে এটার উত্তর হবে খুবই, কিন্তু এটা একটা ক্রুশিয়াল কোশ্চেন, উত্তর হবে 1 আর 3, রাইট, 1 and 3, হিয়ার ইজ 1 and 3। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 32-তে বলেছে সি ভাষায় লজিক্যাল অপারেটর। দেখো মনে রাখবা লজিক্যাল অপারেটর 3টা, একটাকে বলে এন্ড অর নট। ঠিক আছে, তো এন্ডটা কিভাবে, এটা হচ্ছে এন্ডের জন্য, আর এটাকে বলা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটা হবে না, আর এটা হচ্ছে অর। আর নটটা কিভাবে লেখে, এই যে নটটা এইভাবে লেখে সি প্রোগ্রামিংয়ে। তার মানে এই 3টা হচ্ছে লজিক্যাল অপারেটর, যদি পরীক্ষা আসে লজিক্যাল অপারেটর কয়টা, 3টা। ঠিক আছে, তো এখানে উত্তর হবে 1 and 3, 1 and 3, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা কেন হয় না আমরা বুঝছি, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, ইকুয়ালকে কি বলে, অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তারপর হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর চিহ্ন। দেখো একটু আগে আমি বলেছিলাম লজিক্যাল অপারেটর 3টা, এন্ড অর নট, এই যে এটা হচ্ছে লজিক্যাল এন্ড। ঠিক আছে, তারপর কোশ্চেনে বলছে 35-এ উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে, এখানে কি কি অপারেটর ব্যবহার করছে, দেখো এখানে ইকুয়াল আছে, তার মানে অ্যাসাইনমেন্ট, আর এখানে যে দেখো এটাকে ডিভাইড বলে, ভাগ বলে সি প্রোগ্রামিংয়ের জন্য, এই যে এটা, তার মানে এটা হচ্ছে অ্যারিথমেটিক্স। আর এই যে মডুলাস, ঠিক আছে, এটাকেও বলা হয় তোমার অ্যারিথমেটিক্স অপারেটর। মনে রাখবে অ্যারিথমেটিক্স অপারেটর 5টা। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড লাস্টে মডুলাস। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে দেখি এখানে তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর পেলাম, আর হচ্ছে অ্যারিথমেটিক্স পেলাম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অ্যারিথমেটিক্স ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ঠিক আছে, লজিক্যাল অপারেটর মনে রাখবা কয়টা বলেছিলাম, লজিক্যাল অপারেটর 3টা, একটা হচ্ছে এন্ড অর নট, এখানে কিন্তু একটাও নাই, তার মানে উত্তর হবে 1 and 2, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। কোশ্চেন নাম্বার 37 দেখো 37-এ বলছে কোনটি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর আবার 6টা, কি কি, একটা নাম হচ্ছে গ্রেটার দেন, এটা গ্রেটার দেন ইকুয়াল, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, আর এটা হচ্ছে ইকুয়াল, দ্যাট মিনস এইটা, আর এটা হলো নট ইকুয়াল। দেখো এই যে অর, এন্ড, প্লাস, এগুলো কিন্তু তোমার রিলেশনাল অপারেটর নয়। যেমন অর আর এন্ড এই দুইটা হচ্ছে তোমার কি লজিক্যাল অপারেটর, আর ইকুয়াল প্লাস এটা হচ্ছে এই যে প্লাসটা দিয়েছে এটাকে বলে অ্যারিথমেটিক্স, রাইট। এবার দেখো একটা ছোট দিয়েছে যে এক্স এর মান 10, তাহলে ওয়াই এর ভিতরে কে অ্যাসাইন হবে, এক্স এর মানের সাথে 5 মাল্টিপল হবে, তাহলে 5 × 10, তার মানে কত হয় 50। তো এই 50-কে আমরা মডুলাস করব, মনে রাখবা মডুলাস মানে রিমাইন্ডারকে আমরা খুঁজে বের করব। তো 3 × 16 = 48, আর রিমাইন্ডার থাকে 2, তাহলে অ্যান্সার হবে 2। ঠিক আছে, মডুলাস দিয়ে রিমাইন্ডারকে বের করে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, রাইট। কোশ্চেন নাম্বার 40-তে দেখো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, তো মনে রাখবা p পাওয়ার 2, এটাকে পাওয়ার লিখে আগে p, 2 দিলে এটা পাওয়ার হয়, কিন্তু আগে এখানে
পি কমা টু না দিয়ে 2 কমা পি দিয়েছে, দ্যাট মিনস ইটস ইনভ্যালিড। দেখো পরেরটা ঠিক আছে, পাওয়ার পি কমা 2 তার মানে পি এর উপরে স্কোয়ার ইন্টু এক্স, রাইট, তারপরে প্লাস 2/3, হ্যাঁ এটা অ্যাবসলিউটলি রাইট। আর এটাকে যদি আমি পাওয়ারটাকে না লিখে শুধু পি ইন্টু পি দিই তাহলে পি স্কোয়ার হয়, তার মানে এখানে উত্তর হবে 2 আর 3, রাইট, দিস ইজ দ্য অ্যান্সার। হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 41, দেখো 41-এ বলেছে এ ইজ গ্রেটার দেন বি, কোশ্চেন মার্ক দিয়ে এ কোলন বি। এই স্টেটমেন্টটি কি করে মনে রাখবা, এই স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে এ ও বি এর মধ্যে বড়টি, মানে এ ও বি এর মধ্যে যেটাই হোক, যেটাই বড় হোক, সেই মানটি এক্সের মধ্যে অ্যাসাইন হবে। কার মধ্যে অ্যাসাইন হবে? এক্সের মধ্যে অ্যাসাইন হবে, এটাই বোঝায় এটা, এই লাইনটা দ্বারা মনে থাকবে। এবার পরীক্ষায় 2025-এ কিন্তু পরীক্ষায় আসছিল প্রশ্নটা, তবে এখানে মান দিয়ে দিয়েছে, যেমন ছোট মান আর বড় মান একটু কনফিউজ করেছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয় কেন? মনে রাখবা, ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয় কোনো লুপ বা সুইচ থেকে। দিস ইজ ক্রুশিয়াল প্রশ্ন, এটা খুবই সিগনিফিকেন্ট একটা কোয়েশ্চেন, যে লুপ অথবা সুইচ থেকে বের হয়ে যায়। ব্রেক মানে তুমি প্রোগ্রাম থেকে একেবারেই আউট, ঠিক আছে। দেখো 43-তে বলেছে একটা ফর লুপ দেওয়া আছে যেখানে আই এর মান ইনিশিয়াল করা হচ্ছে 0 থেকে, তো এটা কতবার কাউন্ট হবে, রাইট? তো আই এর মান প্রথমে 0-র জন্য 0 ইজ লেস দেন 5, হ্যাঁ, ইজ ইট ট্রু? তার মানে একবার, আবার এটা এক ইনক্রিমেন্ট হবে, তো আবার এখানে যাবে, লুপে যাবে, দেখবে মানে কন্ডিশনটা দেখবে 0-র পরে কত 1 কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ এটাও সত্য। তার মানে এখানে 1-কে প্রিন্ট করবে, মানে দুইবার হলো, তারপরে আবার এক বাড়বে, তারপরে আবার 0 1 তারপরে 2, এটা সত্য। 3 এর জন্য সত্য, 4 এর জন্য সত্য, কিন্তু যখন 5 হবে, 5 কি 5-এর চেয়ে ছোট না, তখন এটা বের হয়ে যাবে। তার মানে কত, 0-র জন্য একবার হবে, 1-এর জন্য একবার হবে, 2-এর জন্য একবার হবে, 3-এর জন্য একবার হবে, আর কি 4-এর জন্য একবার হবে, তারপরে আর এটা কাজ করবে না। তার মানে টোটাল 5 বার, কতবার? 5 বার প্রিন্ট করবে, রাইট। তারপর হচ্ছে আমরা দেখো 44-এ চলে যাই, একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা যায়? মনে রাখবা, স্ট্রিং লেখার জন্য আমরা str ব্যবহার করি, আর স্ট্রিংয়ে সবসময় দৈর্ঘ্য বের করতে হয়, দৈর্ঘ্য মানে লেন্থ, তার মানে len, তার মানে উত্তর হবে strlen, স্টার লেন্থ, ঠিক আছে। সি এক্সপ্রেশন, দেখো এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। দেখো এখানে সি এক্সপ্রেশনের মধ্যে আগে মডুলাসের কাজ করতে হয়, তো 10-কে 2 দিয়ে মডুলাস করলে কিন্তু তোমার রিমাইন্ডার 0 হয়ে যায়, তো 0-এর সাথে যদি 3-কে তুমি মাল্টিপল করো 0 হয়ে যাবে, আলটিমেট উত্তর হবে 3, রাইট। ওকে, দেখো তারপরের প্রশ্নটা দেখো, এখানে বলেছে সি এক্সপ্রেশন এ এক্স পাও, এই যে পাও 3, তার মানে দেখো পাও 3 মানে হচ্ছে 3-এর উপর 2 উঠবে, 3-এর উপর 2 উঠলে কত হয় 9, আর 5-কে 2 দিয়ে মডুলাস করলে 2 দুগুণে 4, রিমাইন্ডার 1 থাকে, তাহলে 9-এর 1-এ কত হলো 10, আর 3, তার মানে 13, অ্যান্সার হবে কত 13। আশা করি বুঝতে পেরেছ, রাইট। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 47-এ বলেছে সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে, আচ্ছা গাণিতিক অপারেটরের সাহায্যে কী করা যায়? হ্যাঁ, যোগ করা যায়, ছোট বড় তুলনা, এটা তুলনা করা যায় না, আর এটা ভাগশেষ নির্ণয় করা যায়, তাহলে মানে উত্তর হচ্ছে 1 and 3, রাইট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার দেখো, এবার পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, এটা বড় একটা এক্সপ্রেশন দিয়েছে, যেটা দেখলে তোমার একটু মনে হবে যে ও মাই গড, কিন্তু দেখো তুমি যদি সলভ করতে যাও ইজি। দেখো পাও, এখানে 15-কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? দেখো 3-কে যদি আমি 5 থাকে, এখানে 5, আমি যদিও পাশে সলভটা করে দিয়েছি, তারপর এখানে ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করছি। 5 আর এখানে 9-কে যদি তুমি 3-কে কাটো তাহলে কত হয়? 9-কে যদি আমরা 3 3 3, তার মানে 5 থেকে 3 চলে গেলে আলটিমেট প্রথমে তোমার 2 থাকছে, রাইট। তো এই কমার কাজ শেষ। এবার পরের কমাতে আমরা দেখি কি হয়। 70-কে 5 দিয়ে 3 5 15, এখানে 2 থাকে, রাইট। তো এখানে যদি 2 থাকে, দেখো এই 2, তার মানে এখানে কাজ শেষ। তো আমরা যদি এখন কি করি, 2 এর উপরে দেখো পাও 2,2, তার মানে 2-এর উপর 2 উঠে যাবে, এই দেখো 2 এর উপর যদি 2 উঠে যায়, যে 2,2, 2 এর উপর 2 উঠে গেলে এটা 4 চলে আসে, রাইট। আর এখানে মাইনাসের 4 তো আছেই, তাহলে -4 আর +4, এই দুইটা 4 চলে গেলে 6 আর 7 থাকে, তো 7 6 6 12 12 13, দ্যাট মিনস আনসার হবে 13। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে এই জায়গায় দেখো, এখানে আমি মোর এক্সপ্লেনেশনটা আরও সহজ করে লিখে দিয়েছি। এবার দেখো 48-এ বলেছে নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি, ঠিক আছে। আমরা একটা প্রোগ্রাম দেখব, প্রোগ্রামের আউটপুট কোনটা সেটা দেখব, আমরা পরে টিউটোরিয়ালে অবশ্যই অনেকগুলো প্রোগ্রাম সলভ করব। আচ্ছা, এটাই করে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। নিচের প্রোগ্রামের আউটপুট দেখো, হ্যাশ ইনক্লুড মেইন, এই দেখো আই এর মান 5, একটু রিয়েলাইজ করার ট্রাই করো প্লিজ। আই এর মান 5, তো জে এর
আই এর মানটাকে ইনিশিয়ালাইজ করছে, কিন্তু জে আর কে এর মানকে ইনিশিয়ালাইজ করে নাই, রাইট? তো দেখো আই এর মান যদি 5 হয়, তো এখানে আই এর মান 5, এই আই এর মান 5টা জে এর মধ্যে এখন স্টোর হবে। তার মানে এখন জে এর মান 5 হয়ে আছে, আর আই এর মান 1 বেড়ে গিয়ে আই এর মান এখন 6। ঠিক আছে, একটা পেয়ে গেলাম। এখন দেখো পরবর্তীতে আমরা কি করেছি, কে সমান সমান প্লাস প্লাস, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, আগে ইনক্রিমেন্ট হবে। তার মানে জে এর মানটা ছিল 5 থেকে 1 বেড়ে 6, এই 6 কার মধ্যে বসবে, কে এর মধ্যে বসবে, তার মানে কে এর মানও 6। আর জে এর মান যেহেতু 5 থেকে 1 বেড়ে, তার মানে জে এর মানও এখন কি হয়ে গেল 6। তাহলে 666, তিনটার মানই জানতে চেয়েছে, তো 666 আছে কোথাও, রাইট এইখানে 666 রয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা দেখো, আমরা যদি প্রোগ্রামটা কোডের মাধ্যমে একটু দেখাই তাহলে বুঝতে পারো। দেখো আমরা কোডটা এখানে লিখলাম আই জে কে আই প্লাস প্লাস, দেখো আউটপুটটা কি আসে, তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো যে আমাদের কোশ্চেনটা হয়েছে কিনা অ্যান্সার। দেখো হ্যাঁ, আই জে কে তিনটার মান 666। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ লাস্ট কোয়েশ্চেন্স ইন টুডেস টিউটোরিয়াল। দেখো বলেছে এক্স এর মান 5 হলে, দেখো এখানে বলেছে যদি এক্স এর মান 5 হলে এক্সপ্রেশনে এক্স প্লাস 5 15 এর মান কত হবে। দেখো এক্স এর মান যদি 5 হয়, তার মানে এটার মান 5। এক্সপ্রেশনে মনে রাখবা, এক্সপ্রেশন লেখার সিস্টেম হচ্ছে এখানে যেটা থাকে পরবর্তীতে এইটার সাথে যে মানটা থাকবে এটা যোগ হয়ে যাবে। তো পরের ইকুয়েশনটা এরকম হবে, আমি একটু লিখে দেখাই যে এক্স প্লাস 15 কী হবে, এক্স প্লাস 15। তোমরা জানো 15 তো আছে, আর এক্স এর মান কত 5 যদি 15 এর সাথে যোগ হয় তাহলে কত হয় 20, তাহলে অ্যান্সার হবে 20। আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ করব। আমরা পরবর্তী টিউটোরিয়ালে অনেকগুলো প্রোগ্রাম সলভ করব, মানে পরবর্তী এমসিকিউ ক্লাসে পার্ট 2তে। তো সেই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।